বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দ্বিঘাত করণী বা কোয়াড্রেটিক সার্ট থেকে রেশনালাইজেশন বা করণী নিরসন সম্পর্কে আমরা আলোকপাত করব বা করণীয় এই পদ্ধতিটি সেটি সম্পর্কে আমরা আলোকপাত করব। সর্বপ্রথমে আমরা পুরো বেসিক থেকে বিষয়টি বুঝব, মানে যারা আমরা করণী জানি না তাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা করণী আপাতত আমার ভিডিওগুলো দেখে এসে করণী সম্পর্কে একটি প্রাথমিক জ্ঞান কিন্তু চলে এসছে বা প্রাথমিক ধারণা কিন্তু অলরেডি চলে এসছে। দেখো করণী কি? করণী হচ্ছে, ধরো কোনো একটি নাম্বার, সেটি হচ্ছে আমি এ ধরে নিচ্ছি, এই নাম্বারকে যদি বর্গমূল করি বা ঘনমূল করি, অর্থাৎ বর্গমূল করি বা কিউব রুট অর্থাৎ ঘনমূল করি, তাহলে এই নাম্বারটি যদি কোনো মূলদ সংখ্যাকে না দেয়, অমূলদ সংখ্যাকে দিয়ে থাকে, সেটি স্কোয়ার রুটের জন্যই হবে, মানে বর্গমূল বা ঘনমূলের জন্যই হবে এরকম নয়, সেটি nth রুট অফ এও হতে পারে। যার জন্য যদি এই সংখ্যাটি কোনো মূলদ মান না দিয়ে অমূলদ মান বা অমূলদ সংখ্যাকে রিপ্রেজেন্ট করে, তাহলে সেই ক্ষেত্রে সেই সকল নাম্বারকে আমরা করণী বলে থাকি। যেমন √2, এটিকে আমরা এই √2 মানে স্কোয়ার রুট অফ 2কে এর বাস্তবভাবে এর মূলদ মান কিন্তু আমরা বের করতে পারি না, অর্থাৎ এটি একটি করণী বলে আমরা মনে রাখি। মানে প্রত্যেকটি করণী কিন্তু তার যে মান সেটি কিন্তু অমূলদ, মানে p/q ফর্মে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি না, এই মানকে আমরা p/q ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি না। অনেকের মধ্যে মনে হতে পারে যে √2/1 আকারে লিখতেই পারি, কিন্তু √2 নিজেই একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ আমাকে √2, আমি যখন বলেছি মূলদ সংখ্যার ডেফিনেশন যে কোনো একটি সংখ্যাকে যদি p/q ফর্মে লিখতে পারি তাহলে কোনটি সংখ্যাকে আমি মূলদ সংখ্যা বলতে পারি, কিন্তু কন্ডিশন কি ছিল? p/q উভয়কে, p এবং q উভয়কে বিলং করতে হতো কোথায়? ইন্টিজারের উপর ডিপেন্ড করতে হতো, মানে p/q দুটো ইন্টিজার ছিল। এখন √2 তো ইন্টিজার নয়, আমরা ভালো করে জানি, তাই √2/1 ফর্মে লিখলেও এটি কিন্তু মূলদ সংখ্যা হতে পারে না বা রেশনাল নাম্বার হতে পারে না, এটি অমূলদ নাম্বারে থাকে। তাহলে এরকমভাবে √2 বা √3 বা কিউব রুট অফ 2 এরকম হয়ে থাকে। আমাদের মাধ্যমিক লেভেলে আমরা দ্বিঘাত করণী অর্থাৎ আমরা স্কোয়ার রুট নিয়ে আমরা আলোচনা করে থাকি, তাই আমরা সেই নিয়ে আলোচনা করব। কিন্তু বিষয়টি হচ্ছে করণী মানে হচ্ছে যখন কোনো সংখ্যার ঘনমূল, বর্গমূল বা nth মূল আমরা যখন নির্ণয় করতে যাব, যদি সেটি মূলদ মানকে না দিতে পারে, যখন মূলদ মান না দিয়ে থাকে, সেক্ষেত্রে সেই টাইপের নাম্বারকে আমরা বলে থাকি করণী। ঠিক আছে, এবার এই করণী নিরসন কি ব্যাপারটি? করণী নিরসন ব্যাপারটি খুব সিম্পল। ধরো একটি করণী, যেমন আমি √2কে একটি করণী বলেছি, সেই করণীর সঙ্গে কোনো আরেকটি করণী গুণফল করে যদি কোনো মূলদ সংখ্যায় রূপান্তর করতে পারি, তাহলে সেই যে পদ্ধতি তাকে আমরা করণী নিরসন বলে থাকি। কি হলো, বুঝতে পারলাম? চলো আমরা ডেফিনেশনে যাই। কি বলছে করণী নিরসনের ডেফিনেশন? বলছে যে দুটি করণীর গুণফল মূলদ সংখ্যায় পরিণত হলে এই প্রক্রিয়াটিকে করণী নিরসন বলে। ঠিক আছে, এবং একটি করণীকে অপর করণী নিরসক উৎপাদক বলে থাকি। ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করি। ধরো আমি একটি করণীর কথা বলছি, √5। এই √5কে কোনো একটি সংখ্যা দ্বারা যদি গুণ করা হয়, আমি ধরে নিচ্ছি সংখ্যাটি যা ইচ্ছা তাই হতে পারে, আমি x ধরে নিচ্ছি। যদি এই x গুণ করার পর এটি যদি একটি মূলদ সংখ্যা হয়ে থাকে, মূলদ সংখ্যায় রূপান্তর হয়ে থাকে, তাহলে এই xকে আমি কি বলবো? xকে বলবো √5 এর করণী নিরসক উৎপাদক। আমি বোঝাতে পারলাম কি? খুব সুন্দরভাবে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। আমি কোনো একটি করণী, আমি সিম্পল একটি করণী দিলাম √5, তার সঙ্গে কোনো একটি নাম্বার, কোনো একটি করণীকে যদি আমরা গুণ করে তাকে মূলদ সংখ্যায় রূপান্তর করতে পারি, তাহলে এই যে পদ্ধতি কোনো সংখ্যায় গুণ করে, এরকম নয় যোগ বা বিয়োগ বা ভাগ করে নয়, গুণ করে, কোনো সংখ্যা গুণ করার মাধ্যমে যদি আমি সেই সংখ্যাটিকে যদি আমি মূলদ সংখ্যায় রূপান্তর করতে পারি, বা এই পুরো গুণ ফলটিকে যদি একটি মূলদ সংখ্যায় রূপান্তরিত হয়ে থাকে, তাহলে এই পদ্ধতিটিকে কি বলবো আমরা? করণী নিরসন বা রেশনালাইজেশন। রেশনালাইজেশন নামটি কেন হলো? কারণ একটি অমূলদ সংখ্যাকে, √5 অমূলদ সংখ্যা, তার সঙ্গে কোনো কিছু গুণ করার পর সেটি একটি মূলদ সংখ্যায় রূপান্তর হলো, অর্থাৎ ইরেশনাল নাম্বার থেকে রেশনাল নাম্বারে রূপান্তর করার পদ্ধতি বলেই এর নাম কিন্তু রেশনালাইজেশন, মানে রেশনাল নাম্বারে পরিণত করার পদ্ধতি। এবার এই পদ্ধতি কীভাবে হতে পারে? যেমন √5 সঙ্গে আমি x গুণ করলাম, xটি কী হতে পারে? স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি √5 সঙ্গে যদি √5 গুণ করি, তার অর্থ হচ্ছে, আমরা গুণ করা কিন্তু আগে শিখেছি, করণীর গুণ কী করে হয়, যে রুটকে আমি রেখে দেবো এবং ভিতরের সংখ্যাগুলি আমরা গুণ করে দেবো, অর্থাৎ 5 × 5। ঠিক আছে, আবার আমরা সূচকীয় নিয়ম অনুসারে জানি 5 × 5 মানে 5-এর স্কোয়ার। আর আমরা আবারও জানি যে স্কোয়ার রুট কথার অর্থ যদি সূচকীয় আকারে রূপান্তর করি, তার অর্থ হচ্ছে 1/2, অর্থাৎ
5 × 2 × 1/2, 2 2 কেটে গেল অর্থাৎ 5। অর্থাৎ আমি বলতে পারি যে এইটি দুটি গুণ করার পর এই আমি মূলদ সংখ্যা 5 একটি মূলদ সংখ্যা, তার রূপান্তর হলো। আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে করছি, কারণ আমার কাছে অশেষ সময় আছে। আমার উদ্দেশ্য তোমাকে বোঝানো, আর আমার কাছে অশেষ সময় আছে। আমার এরকম নয় যে আমাকে ভিউ অর্জন করতে হবে তোমাদের কাছ থেকে। আমার উদ্দেশ্য একটাই, তোমাকে শেখানো। তার জন্য যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমি বুঝলাম যে এই যে √5 সঙ্গে √5 গুণ করলে 5 হলো, এটি একটি মূলদ সংখ্যায় রূপান্তর হলো। মানে এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে বলে থাকবো আমরা করণী নিরসন। আর এই যে √5 সঙ্গে আরেকটি √5 গুণ হলো, একে বলবো করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক বোঝাতে পারলাম। একই রকমভাবে √5 যদি না হয়ে আমার কাছে থাকতো 2 + √3, এটি একটি করণী। এই করণীর সঙ্গে কত গুণ করলে আমি ধরছি x গুণ করলে যদি একটি মূলদ সংখ্যা হয়ে থাকে, তাহলে এই xটি হবে এই সংখ্যাটি করণী নিরসক উৎপাদক, এবং এই সংখ্যাটিকে আমি মূলদ সংখ্যায় রূপান্তর করার পদ্ধতিকে বলবো আমরা করণী নিরসন, ঠিক আছে। বোঝাতে পারলাম। এবার ব্যাপারটি বোঝার চেষ্টা করো। দেখো এর সঙ্গে কত গুণ করবো। এবার আমাদের স্বাভাবিক ব্যাপার, তুমি কোশ্চেন করতে পারো, স্যার আপনি জানেন যে √5 সঙ্গে √5 গুণ করলে 5 হয়, বা আপনি জানেন যে 2 + √3 সঙ্গে 2 - √3 যদি গুণ করে দিই, তাহলে এই যে সংখ্যাটি পাবো, এই সংখ্যাটিকে আমরা বলবো মূলদ সংখ্যা। মানে এই পদ্ধতিকে আমি করণী নিরসন বলবো। আবার এই 2 + √3 সঙ্গে যেটি গুণ আছে, এইকে আমি করণী নিরসক উৎপাদক বলবো। সেটা আপনি জানেন, বা এতদিন ধরে পড়িয়েছেন, বা আপনি বই দেখেছেন, সেই কারণে আপনি বলে দিচ্ছেন। কিন্তু আমি তো প্রথম শিখছি, আমি কি করে বুঝবো কোনো নাম্বারের বা কোনো সংখ্যার করণী নিরসক উৎপাদক কি হবে? তাহলে আমি কি করে বিবেচনা করবো? আমি কিভাবে খুঁজবো? আমার তো কনফিউশনের ব্যাপার হয়ে যাচ্ছে না? তাহলে তার একটি পদ্ধতি আছে। কি পদ্ধতি? দেখো আমি বলতে পারি, ধরো যদি কোনো একটি সংখ্যা, আমরা জানি 3 রকম টাইপের করণী কিন্তু আমরা লক্ষ্য করেছি। এক √5 টাইপের, আরেকটি কীরকম 2 + √5 টাইপের, আরেকটি কীরকম আমরা √2 + √3 এরকম টাইপের। অর্থাৎ এই 3 প্রকারের কিন্তু আমরা করণী আমরা দেখেছি এখনো পর্যন্ত, ঠিক আছে। তো এই 3 প্রকারের করণীগুলির করণী নিরসক উৎপাদক কিভাবে হবে, তার 3টি পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে। দেখো 3টি পদ্ধতি কীরকম হবে। এক হচ্ছে রুটে, যদি আমি √5 সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে বলছে √5 সঙ্গে √5 কিন্তু হবে করণী নিরসক উৎপাদক, যেটা আমরা এখন করে দেখলাম। তাছাড়াও k × রুটে, যদি k যেখানে অশূন্য মূলদ সংখ্যা, k × 5 বলতে ধরো √5 সঙ্গে আমি 2 × √5 আমি গুণ করব। ভেবে দেখো কি হবে। আমরা গুণ করা শিখেছি, কিন্তু মূলদ সংখ্যার সঙ্গে মূলদ সংখ্যা গুণ হবে, এবং এই ভেতরেরগুলো কিন্তু ভেতরে গুণ হবে। অর্থাৎ 2 আর এর সঙ্গে কিছু মূলদ সংখ্যা মানে 1 আছে, মানে 2 × 1 2, আর √5 গুণ করলে 5 হয়, × 5 মানে এর মান কিন্তু 10 হবে, ঠিক আছে। তাহলে এটি একটি মূলদ সংখ্যায় রূপান্তর হলো। অর্থাৎ এই √5 করণী নিরসক উৎপাদক, একটা √5 আমরা অলরেডি পেয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে আর একটি কিন্তু পেলাম 2 √5। একই রকমভাবে √5 সঙ্গে 3 √5, √5 সঙ্গে -2 √5, √5 সঙ্গে -√5, এরকম। যখন লক্ষ্য করে দেখো এই যে k √ এই ফর্মে, k √ এই ফর্মে যে কোনো, যেখানে k মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা মানে 1 2 3 4 5 1/2 এরকম হতে পারে। তাহলে যে কোনো তুমি নাম্বার নাও, তাহলে কিন্তু এই √5 দেখো, কারণ কি আমরা √5 গুণ হয়ে যাবে, মূলদ সংখ্যায় রূপান্তর হবে। আর আরেকটি মূলদ সংখ্যা যাই হোক না কেন, তার সঙ্গে তো 1 গুণ করলে সেটা মূলদ সংখ্যায় হয়। তাহলে ওভারঅল পুরোটি কিন্তু মূলদ সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তাহলে যখনই আমাদের চোখের সামনে √3 √5 √7 এরকম যখন আমার কাছে সংখ্যা করণী এসে থাকবে, আমরা কিন্তু খুব ইজিলি তার করণী নিরসক উৎপাদক কিন্তু বলতে পারবো। কিভাবে? সেই নাম্বারটি হবে, অথবা তার সঙ্গে একটি মূলদ সংখ্যা গুণ করে একটি নাম্বার ধরে নাও, সেটি হবে। এবার আমরা হচ্ছে যদি সেকেন্ড টাইপের, যদি a + √b এই আকারে করণী থেকে থাকে, অর্থাৎ 2 + √5 এই আকারে করণী থেকে থাকে, সেক্ষেত্রে কি বলছে, আমরা 2 প্রকারের করণী নিরসক উৎপাদক পাবো। এছাড়া অন্যও পেতে পারি, কিন্তু ইন জেনারেল আমরা এই দুটি কিন্তু চোখের সামনে দেখতে পাবো। কীরকম? দেখো এটির ক্ষেত্রে যদি আমরা প্রথম টাইপটিকে তুলি a - √b, তাহলে আমরা বলতে পারি যে 2 + √5 সঙ্গে এই নিয়ম অনুসারে 2 - √5 হবে করণী নিরসক উৎপাদক। সেটা কীভাবে বুঝবো? তাহলে আমরা এই দুটি গুণ করি, গুণ করার পর যদি এটি মূলদ সংখ্যায় রূপান্তরিত হয়ে যায়, তাহলে বুঝবো হ্যাঁ এটি করণী নিরসক উৎপাদক, আর এই পদ্ধতি করণী নিরসন, তাই না?
এবার আমরা সেটি করার চেষ্টা করি। দেখো গুণ করা খুব জটিল কিছু নয়, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মের আছে। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটি ফর্ম, আমরা বীজগণিতের প্রথম ফর্মুলাতে শিখেছি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, √5 এর স্কোয়ার মানে 5 অর্থাৎ -1, যেটি একটি মূলদ সংখ্যা। অর্থাৎ আমার এই 2 + √5 এর কর্ণীয় নিরসক উৎপাদক হচ্ছে 2 - √5, যেটি 18 আকারে আমরা লিখেছি। আবার একই রকমভাবে যদি তুমি -2 + √5 দিয়েও গুণ করো, সেম ভাবে আমরা a + b * a - b ফর্মই পাবো, এবং সেক্ষেত্রেও কিন্তু মূলদ সংখ্যার রূপান্তর হয়ে থাকবে। ঠিক আছে, আশা করছি পারবে, বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট ক্যাটাগরি আসছে, যেটি হচ্ছে √a + √b। এক্ষেত্রেও আমরা এই ফর্ম এবং এই ফর্মে আমরা কিন্তু এর কর্ণীয় নিরসক উৎপাদক পেয়ে থাকবো। যেমন √2 + √3 এর সঙ্গে যদি আমি √2 - √3 গুণ করি, তাহলে দেখি এই দুটির গুণফল কি মূলদ সংখ্যা হবে। দেখো a + b * a - b আছে, অর্থাৎ √2 স্কোয়ার -√3 স্কোয়ার আমরা করতে পারি। √2 স্কোয়ার মানে 2, √3 স্কোয়ার মানে 3, অর্থাৎ -1। তাহলে এটি একটি মূলদ সংখ্যা। তাহলে এই সংখ্যাটি বা এই উৎপাদকটি হচ্ছে আমার কর্ণীয় নিরসক উৎপাদক, এবং এদের গুণফল যেহেতু মূলদ সংখ্যা, এই যে পদ্ধতি তাকে আমরা কর্ণী নিরসন বলে থাকবো, অর্থাৎ কর্ণীকে সরানো। এই পদ্ধতি কেন আমরা ইউজ করি? কারণ অনেক ক্ষেত্রে কি হয়, √2 √3 এদের মান দশমিকে নিয়ে গিয়ে অনেক ক্ষেত্রে আমাদের জটিলতার সৃষ্টি হয়ে থাকে, আমরা সেখানে ভাগ করতে আমাদের অসুবিধার সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কর্ণীয় নিরসন ইউজ করে আমরা খুব সুন্দর একটি ফর্মকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি, বা গণিতের সুবিধার্থে আমাদের সুন্দর একটি ফর্মে চলে আসে। আমরা বুঝবো বিষয়গুলো, আমরা আগে বুঝবো। ঠিক আছে, এবার তারপরে যখন আমরা কর্ণীয় নিরসক উৎপাদকটি বুঝলাম, আমাদের মাথায় তারপরে আরেকটি কোশ্চেন আছে, অনুবন্ধীকরণী। সেটি কি? কারণ কর্ণীয় নিরসক উৎপাদক যখন আমি শিখে গেলাম, তাহলে অনুবন্ধীকরণের এই স্পেশাল ক্যাটাগরিটা আনার কি দরকার ছিল, বা এই ক্যাটাগরিটি কেন এসছে? এবার আমরা কর্ণীয় নিরসক উৎপাদকের মধ্যে কিছু আছে যেটির সঙ্গে এই কর্ণীগুলি যোগ করলেও সেটি মূলদ সংখ্যা হয়ে যায়। কীরকম? আমি আবার বলছি, এই যে কর্ণীয় নিরসক উৎপাদকের গুলি আমরা খুঁজলাম, মানে একটি হচ্ছে দেখো, একটি যে এইভাবে আমরা রূপান্তর করলাম, আরেকটি এইভাবে, আরেকটি এইভাবে, তিনটি পদ্ধতি যে কর্ণীয় নিরসক উৎপাদকগুলো আমরা পেয়ে থাকি বা পেয়েছি, তাদের মধ্যে কোনো একটি কর্ণীয় নিরসক উৎপাদকের সঙ্গে সংখ্যা এটি গুণ করলে তো মূলদ সংখ্যা হবে। কারণ কর্ণীয় নিরসক কথার অর্থই হচ্ছে সেটি কর্ণীয় নিরসন করতে হেল্প করেছে, মানে কোনো একটি সংখ্যা কর্ণীয় নিরসক উৎপাদক কথার অর্থই হচ্ছে তার সঙ্গে গুণ করে কিন্তু সেই সংখ্যাটি মূলদ সংখ্যায় রূপান্তরিত হবে, এ বিষয়ে কোনো ডাউট নেই। কিন্তু কথা হচ্ছে সেই সংখ্যাটির সঙ্গে যোগ করলেও যে সেটি হবে তার তো কথা নেই। ধরো আমি কথা বলছি যে আমি এই এক্সাম্পলটিকে তুলছি 2 + √5, ঠিক আছে। আমরা দেখলাম 2 + √5 এর সঙ্গে আমরা 2 - √5 গুণ করার পর আমরা একটি মান পেয়েছি, সেটা হচ্ছে -1। মানে আমরা গুণ করার পর এদের যে ভ্যালু পেয়েছি সেটি কিন্তু আমরা -1 পেয়েছি। ওকে, খুব ভালো কথা। এবার 2 + √5 প্লাস 2 - √5 এদের যোগফল কত হবে? দেখো 2 2 4, মানে 2 + 2 4, আর √5 কেটে যাবে, অর্থাৎ এদের মান হবে 4। মূলদ সংখ্যা পেলাম, খুব ভালো কথা। এবার এই √2 + √5 এর আরেকটি কর্ণীয় নিরসক উৎপাদক কী হবে? এই 2 + √5 এর আরেকটি কর্ণীয় নিরসক উৎপাদক এরকম হবে, -2 + √5 হবে। আমরা এক্ষুনি যে নিয়ম শিখেছি -2 এর পদ্ধতিতে, তাহলে সেটি হবে, আমরা গুণ করে দেখি তো, a + b * a - b। এখন এটিকে a ধরে নিই, এটিকে b ধরে নিই, তাহলে √5 এর স্কোয়ার -2 এর স্কোয়ার, অর্থাৎ 5 এর স্কোয়ার, মানে √5 এরকম 5, 2 এর স্কোয়ার মানে 4 পাচ্ছি আমরা। এই ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে আমরা 1 পেলাম, অর্থাৎ এদের গুণফল কিন্তু মূলদ সংখ্যা হলো। গুণফল মূলদ সংখ্যা কথার অর্থ হচ্ছে এটি কিন্তু কর্ণীয় নিরসক উৎপাদক। ঠিক আছে, এবার এই দুটি যোগ করছি, 2 + √5 -2 + √5 কি হচ্ছে, এটি কেটে যাচ্ছে, 2 √5 যোগ করা আমরা শিখে গেছি, আমরা যোগ করা কিন্তু কর্ণী যোগ করা শিখে গেছি, একটি √5 আর একটি √5, 2 √5। এটি একটি অমূলদ সংখ্যা বা করণীতেই থেকে গেল, এটি একটি অমূলদ সংখ্যা বা করণীতেই থেকে গেল। অর্থাৎ কোনো একটি কর্ণীয় নিরসক উৎপাদকের সঙ্গে গুণ করে মূলদ সংখ্যা হচ্ছে ঠিকই, কিন্তু যোগ করে মূলদ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে, যেমন এক্ষেত্রে যোগ করে, আমি ভালো করে আবার বলছি, এক্ষেত্রে দেখো কর্ণীয় নিরসক উৎপাদকটি যোগ করে আমি মূলদ সংখ্যা পেয়েছি, কিন্তু এক্ষেত্রে কর্ণীয় নিরসক উৎপাদকটি যোগ করে আমি কিন্তু অমূলদ সংখ্যা পেয়েছি।
ঠিক আছে, বোঝাতে পেরেছি দুটি কন্ডিশন এলো। তাহলে কর্ণী নিরসক উৎপাদক গুণ করে মূলদ সংখ্যা হবেই, আর সেই কারণেই সেটি কর্ণী নিরসক উৎপাদক। কিন্তু কর্ণী নিরসক উৎপাদক যোগ করার পর সেটি মূলদ সংখ্যা হবে, তার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। তাহলে তার কন্ডিশন হচ্ছে এটি মূলদ হলো, এটি মূলদ হলো না। কখন? যদি যে ক্ষেত্রে যে কর্ণী নিরসক উৎপাদক যোগ করার পর মূলদ সংখ্যা তৈরি হবে সেই টাইপের কর্ণী নিরসক উৎপাদককে অনুবন্ধী বা প্রতিযোগী বা পূরক কর্ণী বলা হয়ে থাকে। আমার ডেফিনেশনটা ক্লিয়ার হলো কি? ডেফিনেশন ক্লিয়ার করার জন্য এত সময় নষ্ট করলাম আমি। কি করলাম? আমরা বুঝলাম যে প্রত্যেকটি কর্ণী নিরসক উৎপাদকের সঙ্গে কোনো কর্ণী গুণ করলে মূলদ সংখ্যা হবে, এটি একদম বাস্তব কথা। কিন্তু সেটি যোগ করলে মূলদ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। যদি যোগ এবং গুণ উভয় করার পর মূলদ সংখ্যা হয়ে থাকে সেই টাইপের কর্ণী নিরসক উৎপাদককে আমরা বলে থাকবো অনুবন্ধী বা প্রতিযোগী বা পূরক কর্ণী। ডেফিনেশনটি দেখো চোখের সামনে আছে, ক্লিয়ারলি বুঝতে পারবে। কোনো দুটি কর্ণীর গুণফল এবং যোগফল দুটি হতে হবে, গুণফল এবং যোগফল দুটি হতে হবে। যদি হওয়ার পর মূলদ সংখ্যায় পরিণত হয় তাহলে এই দুটি কর্ণীকে একে অপরের অনুবন্ধী কর্ণী বা প্রতিযোগী বা পূরক কর্ণী বলা হয়ে থাকে। অর্থাৎ এর একে অনুবন্ধী কর্ণী বলবে, আবার এর একে অনুবন্ধী, মানে একে অপরের অনুবন্ধী কর্ণী হয়ে থাকবে এই দুটি কর্ণে। আবার কখনো আমাকে যদি বলে থাকে 2 - √5 এর অনুবন্ধী কর্ণ কি, তাহলে আমি বলবো 2 + √5। আবার যদি বলে 2 + √5 এর অনুবন্ধী কর্ণ কি, তাহলে আমি 2 - √5 বলে থাকবো। বোঝাতে পারলাম? এবার √5 এর ক্ষেত্রে √5 গুণ করে হচ্ছিল 5, মানে মূলদ সংখ্যা। কিন্তু √5 এর সঙ্গে √5 কিন্তু যোগ করলে হয় 2√5 অমূলদ সংখ্যা, মানে √5 কিন্তু অনুবন্ধী কর্ণী হতে পারে না। তাহলে কোনটি হবে? √5 এর সঙ্গে যদি আমি -√5 গুণ করি তাহলে কত আসছে? -5 আসছে মূলদ সংখ্যা। √5 এর সঙ্গে আমি প্লাস ইন্টু মাইনাস, মানে -√5 যদি করে থাকি তাহলে প্লাস এবং মাইনাস, তাহলে √5 - √5 অর্থাৎ 0, যেটি একটি মূলদ সংখ্যা। অর্থাৎ √5 এর অনুবন্ধী কর্ণী হচ্ছে -√5, √5 এর অনুবন্ধী কর্ণ হচ্ছে -√5। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো অনুবন্ধী এবং প্রতিযোগী বা পূরক কর্ণী কি? দেখো আমাদের মনে হতে পারে যে আমরা এখানে যে হরের কর্ণী, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে বলা হয়ে থাকে যে হরের কর্ণী নিরসন করে দেখাও। তাহলে আমরা হরেরই কেন কর্ণী নিরসন করে থাকি? এবার লক্ষ্য করে দেখো, অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি, কোশ্চেনগুলো যখন আমরা করেছি তখন আমরা লক্ষ্য করে দেখেছি যে আমার যদি উপরে √2 থেকে থাকে, √5 বা √2 যদি উপরে থেকে থাকে, মানে লবে থেকে থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমাকে কোশ্চেনের উপরে থাকলে কিছু বলে না, মানে √5 + 2 থাকলে কিন্তু আমাকে কিছু বলে না, বা √2/2 থাকলেও আমাকে কিছু বলে না। কিন্তু যদি প্রবলেমটা কোথায় হয়, যখন আমাকে 1/√2 বা 5/√2 থাকে, ঠিক এরকম ক্ষেত্রে আমাদের কোশ্চেন এরকম করা হয়, হরের কর্ণী নিরসন করো, বা আমরা এর যখন সরলতম মান বের করি সেটি কিন্তু আমরা হরের কর্ণী নিরসন করার পর বের করি। কিন্তু কেন এই পদ্ধতি আনা হলো, কেন, এরপর গণিতের কি এতে লাভ হলো, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো আমি কথা বলছি যে আমরা প্রত্যেকে জানি √2 মান কিন্তু 1.41424135 এরকম চলতে থাকবে অসীম দূর পর্যন্ত। এখন আমাকে একটি কোশ্চেন করা হলো 8√2/3 এরকম আমাকে বলা হলো। এক্ষেত্রে দেখো 8 × 1.41421/3 থাকলো, সেটি থেকে আমরা যদি আমরা পেয়ে গেলাম, গুণ করে যদি আমরা পাই, মোটামুটি আমরা 11.3136 থাকবে। এবার যদি আমরা ভাগ করি, অর্থাৎ 11.3136 ডিভাইডেড বাই যদি আমরা 3 করি, তাহলে আমরা দেখো আমরা এই 3-এর সঙ্গে কত গুণ করতে হয় মোটামুটি আইডিয়া আছে। দেখো 3 2 6, 3 3 9, আমরা 3 4 12 হবে না, তাহলে 3 3 9 করবো এবং আমরা এই ভাগ পদ্ধতি কিন্তু চালাতে পারবো। দশমিকের পরে যাই থাকুক না কেন, যেভাবে আসুক না এটা ভাগ করতে পারবো। কিন্তু তখন উল্টোটি হয়ে যায়, অর্থাৎ আমি বলছি যে নিচে √2 থেকে গেল, অর্থাৎ 3/√2 হয়ে গেল, 3/√2। এক্ষেত্রে দেখো কি হবে, 3 এখানে থাকলো, √2 মান এখন আমি জানি না, √2 মান কি হবে, √2 মান 1.4142 চলতে থাকলো। এবার তার সঙ্গে কত গুণ করলে তুমি 1 গুণ করবে না 2 গুণ করলেও এই যে নিচে যে মানটি পাবে সেটি কিন্তু এক্স্যাক্টলি পাবে না, তাহলে তোমার বিয়োগ ফল তুমি এক্স্যাক্টলি পাবে না। তাহলে আমার এই ভাগ করার ক্ষেত্রে একটি জটিলতার জায়গা চলে আসবে। আমি বলছি না যে এক্স্যাক্টলি তো এখানেও হবে না, কিন্তু এখানে তাও এক্স্যাক্টলি একটি মান পাওয়ার, কিন্তু এক্স্যাক্টলি মানে অ্যাপ্রক্স মান পাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এক্ষেত্রে আরও জটিলতা
একটি জটিলতার একটি জায়গায় চলে আসে। সেক্ষেত্রে আমরা মনে করি যে হরে যখন করণী থাকবে তাহলে আমরা হরে করণীকে নিরসন করে দেবো, অর্থাৎ হর থেকে আমরা করণীকে তারই যদি মূলদ সংখ্যা আনতে পারি তাহলে তারপরে যে নাম্বারটি পাবো বা যে আমি সংখ্যাটিকে পাবো সেই সংখ্যাটি অধিকতর সরল বা আমাদের গণিতে সেটিকে ইউজ করে কাজ করা অনেকটা সরলতম হবে। আর সেই কারণেই আমরা হরে যদি করণী থেকে থাকে তাকে আমরা নিরসন করি কিভাবে, করণী নিরসক উৎপাদক গুণ করে। তাহলে আমরা এই প্রথম দুটি কোশ্চেনের মাধ্যমে আমি সেটি বোঝার চেষ্টা করবো বা সেটি দেখার চেষ্টা করবো আমরা কীভাবে এই পদ্ধতিটি করি বা কীভাবে কাজগুলো আমরা করে থাকি। তাহলে এই অংশটি আমরা ডিলিট করে দিই। এবার আমরা দেখি প্রথম কোশ্চেনটি। দেখো আমাকে কি বলছে, 2√3 + 3√2 ডিভাইডেড বাই 6 ঠিক এই পজিশনে আছে। এখন এই পজিশনে আমাকে কি করতে হবে, হর থেকে করণী নিরসন করতে হবে। তার অর্থ কি, আমাকে এই √6 একটি করণী নিরসক উৎপাদক আমাকে গুণ করতে হবে। তাহলে আমরা √6 করণী নিরসক আমরা শিখে গেছি কি হবে, √6 নিচেই হবে। তো সেটি আমরা শুধু নিচেই গুণ করতে পারি না, যেহেতু আমরা নিচে গুণ করলাম তাহলে আমাকে উপরেও গুণ করতে হবে। অর্থাৎ আমি 2√3 + 3√2 ইন্টু আমি √6 আমরা উপরেও গুণ করতে হবে। এখন নিচে দেখো, নিচে তো 6 হয়ে গেল, কোনো অসুবিধা নেই। এবং উপরে আমরা কি করতে পারি, আমরা গুণ করব কিভাবে, দেখো এর সঙ্গে এটি গুণ, অর্থাৎ আমরা মূলতের সঙ্গে মূলত, এবং আমরা কি করব, আমরা গুণটা কিভাবে করে থাকি, 2√3 ইন্টু √6 করবো আমরা। তাহলে কি করে থাকবো, 2 × 2 আর 6 × 3 = 18, অর্থাৎ √18 প্লাস আছে প্লাস। একই রকমভাবে আমরা কি করব, 3√2 ইন্টু √6 করবো, অর্থাৎ মূলত সংখ্যার সঙ্গে মূলত এখানে 1 আছে, 3 × 3 আর ভেতরে আমরা কি করব, অমূলত গুণ করব, অর্থাৎ রুট রেখে দেবো, 6 × 2 = 12 এই অবস্থায় আসবে। এবার আমরা তারপরে কি করছি, আরও সরলীকরণ করতে জানি আমরা, কি 9 × 2 = 18, 9 × 2 = 18 আর এখানে আমরা কি করতে পারি, 3 × 4 = 12, 4 × 3 = 12 বাই 6। দেখো লক্ষ্য করে দেখো আমরা কি করতে পারি। এবার দেখো এখানে আমরা 9 থেকে আমরা 3 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার মানে একটা 3 বাইরে আসবে, অর্থাৎ 3 বাইরে আসলে 3 × 2 = 6 √2 প্লাস একই রকমভাবে 4 থেকে একটা 2 বাইরে আসবে, 4 মানে 2 স্কোয়ার, সেখান থেকে 2 বাইরে আসবে, 3-এর সঙ্গে গুণ হলে 6√3, নিচে 6 আছে, 6 যদি আমি কমন নিয়ে নিই, 6 কমন নিলে √2 প্লাস √3/6 থাকবে, আমার 6 কেটে যাবে, উত্তর আসবে √2 + 3। আমার কি উত্তর আসবে, √2 + √3। আমরা অনেক ভেঙে ভেঙে আমরা অঙ্কটি করানোর চেষ্টা করলাম, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো, আর আশা করছি এই করণী নিরসন তুমি বুঝতে পেরেছো। আমরা এবার 2 নম্বর কোশ্চেনে যাব, আমরা 2 নম্বর করণীটি কীভাবে নিরসন করব সেটি দেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা 2 নম্বর এবার কোশ্চেনটিকে যার প্রয়োজন সেটি স্ক্রিনশট নিয়ে রাখবে। ওকে, আমরা 2 নম্বর এবার কোশ্চেনটিকে দেখছি কীভাবে করণী নিরসন করব। একই রকমভাবে 2 নম্বরটি ভালো করে দেখার চেষ্টা করো। আমরা কি করব, 2 নম্বরটিকে তোলার চেষ্টা করি। একই রকমভাবে আমরা দেখব যখন কি লেখা আছে, আমাকে √2 - 1 প্লাস √6/5 আমরা হরের করণী নিরসন করতে বলেছি। তার অর্থ কি, আমরা হরে উপরে যেরকম আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, প্লাস √6 বাই নিচে আমরা √5 দ্বারা গুণ করব। আর নিচে √5 দিয়ে গুণ করলেও হবে না, আমাকে উপরেও একটি √5 দ্বারা গুণ করতে হবে সমতা বজায় রাখতে। এবার আমরা গুণ করে দিই। প্রথমে এটির সঙ্গে এটি গুণ, অর্থাৎ √10, এই প্লাসে মাইনাসে মাইনাস, 1-এর সঙ্গে √5 গুণ করলে √5, প্লাসে প্লাসে প্লাস, 6 × 5 = 30, √30 বাই আমি নিচে কিন্তু 5 চলে এসছে। তাহলে আমরা এই অবস্থায় পেলাম। √10কে আমরা 5 × 2 = 10, কিচ্ছু করতে পারবো না। √5কেও আমরা কিচ্ছু করতে পারবো না। আর 30কে 3 × 10 = 30, 3 × 10 = 30, 10 আমরা সেখানেও আমরা কিছু করতে পারবো না, অর্থাৎ প্লাস √30ই থেকে যাবে। তাহলে এই পজিশনে কিন্তু আসবে, বা নিচে 5 আছে। তাহলে আমরা এই অ্যান্সারটি কিন্তু অ্যাজ ইট ইজ এইভাবে কিন্তু থেকে যাবে, এটি হবে এর অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট উৎপাদকে যাচ্ছি, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে দেখো, যে এক্ষেত্রেও আমাকে হরের করণী নিরসন করতে বলেছে। আমরা কি করব, ভালো করে বোঝার চেষ্টা করো। √3 + 1 এবং √3 - 1, আমি যে কনসেপ্টটিতে এত জোর লাগিয়েছি প্রথমে, সেটির উদ্দেশ্য হচ্ছে আমাকে এইটি যখন দেখব নিচে হরের করণী নিরসন করতে হবে, তখন এর করণী নিরসক উৎপাদক কী হবে সেটি কিন্তু আমার কনসেপ্টেই বলা ছিল। অর্থাৎ আমি বলতে পারি √3 + 1 বাই নিচে √3 - 1-এর সঙ্গে √3 + 1 যদি আমি গুণ করি, তাহলে আমরা নিচে কিন্তু করণী নিরসিত হয়ে যাবে, অর্থাৎ মূলদ সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। আর সেই সংখ্যাটি আমরা উপরেও কিন্তু গুণ করে দেব। তাহলে আমরা নিচে কি পাচ্ছি, নিচে তো খুব সিম্পলি a + b × a - b, অর্থাৎ √3² - 1² চলে আসবে। উপরে কি হলো, a + b, আর a + b মানে a + b হোল স্কোয়ার। তার সূত্র কি, a² + 2ab + b², ঠিক এই আকারে আসবে। √3² মানে 3, 2√3
প্লাস 1 বাই নিচে কি আসছে, নিচে √3 স্কোয়ার মানে 3, 1 স্কোয়ার মানে 1, অর্থাৎ আমি কি পাচ্ছি দেখো 3 + 1 4 প্লাস 2√3, নিচে পাচ্ছি আমি 3 - 1 2। উপর থেকে আমরা 2 যদি কমন নিই তাহলে 2 কমন নিলে 2 + √3 বাই নিচে 2 আছে, 2 কেটে গেল, তো 2 + √3 কিন্তু এর অ্যান্সার হবে, 2 + √3। ঠিক আছে, বোঝাতে পেরেছি। একই রকমভাবে তুমি 4 নম্বরটি বাড়িতে করার চেষ্টা করবে। দেখো কি বলেছে, √3 + √5 বাই √7 - √3। আমরা এর কর্ণীয় নিরসন উৎপাদক কী হবে আমরা ভালো করে শিখেছি। 3 + √5 অ্যাজ ইট ইজ রেখে দিলাম, নিচে এর কর্ণীয় নিরসন উৎপাদক আমরা শিখে গেছি যে এটি হবে √7 + √3, সেটিও আমরা উপরে গুণ করে দেবো, অর্থাৎ √3 + √3 করে দেবো। এবার নিচের অংশটি কী পাচ্ছি, a + b × a - b, অর্থাৎ নিচের অংশটি খুব ইজিলি আমরা √7 স্কোয়ার - √3 স্কোয়ার আকারে চলে আসবে। তার মানে 7 থেকে 3 বাদ দাও, 4 চলে আসবে। এবার উপরের অংশটি কী করবো, উপরের অংশটি a প্লাস, এখানে কী আছে আলাদা আলাদা সংখ্যা আছে, মানে এটির সঙ্গে একবার এটি গুণ, এটির সঙ্গে একবার এটি গুণ, এইভাবে আমরা গুণ করে আমরা সরলীকরণ করব এবং যেই মানটি পাবো সেটি হবে এই কোশ্চেনটির অ্যান্সার। আশা করছি এটি তোমরা বাড়িতে করবে। এবার আমরা নেক্সট বিষয়ে আসছি। একই কোশ্চেনকে ঘুরিয়ে দিয়েছে, এক্সামিনার আমাকে টেস্ট করার চেষ্টা করেছে যে তুমি অ্যাকচুয়ালি গণিতের প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত কিনা, মানে পূর্বের ক্লাসগুলির সম্পর্কে অবগত কিনা। তাও কি বলেছে আমাকে, প্রথমে বলেছে প্রথমটিকে দ্বিতীয়টিতে ভাগ করো, অর্থাৎ 3√2 + √5কে আমাকে বলেছে √2 + 1 দ্বারা ভাগ করো, এবং ভাগ করে ভাজকের মূলদ অংশকে ভাজককে মূলদ অংশে পরিণত করো। মূলদ অংশে পরিণত করার অর্থ কী, মানে এটি তো অম্লদ সংখ্যা, তাকে মূলদ সংখ্যায় পরিণত করার অর্থ হচ্ছে একে করণীকে নিরসন করতে হবে। তার অর্থ আমি কি করব, 3√2 + √5 রেখে দেব, নিচে কি করব √2 + 1, তার সঙ্গে কি গুণ করব, এর করণী নিরসক উৎপাদক। কিভাবে বের করব, আমরা ভালো করে শিখেছি যে √a + 1 যদি এরকম থেকে থাকে তাহলে তার করণী নিরসক -1 এরকম আকারে থাকবে, আমরা শিখলাম। তাহলে এর সঙ্গে আমি √2 - 1 যদি গুণ করে দিই, সেটি উপরেও কেউ গুণ করতে হবে √2 - 1। তাহলে এরপরে আমরা সরলীকরণ আকার যদি বের করি, অর্থাৎ আমরা যদি ভেতরে গুণ করি তাহলে 3 আমরা কি করব, 3 সঙ্গে 3 × 1 3 আর √2 গুণ করলে 2 হয়ে যাবে, অর্থাৎ 3 × 2 = 6 এখন আসবে। আবার এটির সঙ্গে এটি গুণ -3√2, আবার এর সঙ্গে এর গুণ, তাহলে প্লাস 5 × 2 = 10 √10, আবার এর সঙ্গে এর গুণ -√5 বাই নিচে কি আসছে, বাই হচ্ছে a + b × a - b, অর্থাৎ √2 স্কোয়ার -1 স্কোয়ার, নিচে কিন্তু 1 আসছে। ঠিক আছে, এবার আমরা এটিকে সরলীকরণ আকার আমার লেখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা কী পাচ্ছি, 6 - 3√2 + √10 - √5, এটি হবে এটির কিন্তু অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। খুব সরলভাবে আমরা খুব সুন্দরভাবে এই বিষয়টি আমরা করলাম। একই রকমভাবে দ্বিতীয় কোশ্চেনটিও আছে, আমরা দ্বিতীয় কোশ্চেনটি কি বলার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। এবার আমরা দ্বিতীয় কোশ্চেনটিকে একই রকমভাবে করার চেষ্টা করব। 2√3 - √2, তাকে আমাকে ভাগ করতে বলেছে √2 - √3 দ্বারা। এখন আমরা কি করব, নিচের কি মূলদ সংখ্যায় পরিণত করতে হবে, অর্থাৎ করণী নিরসন করতে হবে। আমরা কি করব, 2√3 - √2 বাই √2 - √3 এই আকারে আছে। আমরা এর সঙ্গে আমরা কি করব, আমরা শিখে গেছি যে এর করণী নিরসক উৎপাদকটি হবে √2 + √3। আমরা উপর এবং নিচ উভয় পক্ষে এটি দ্বারা গুণ করে দেব। নিচের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, আমরা বুঝতে পারছি a + b × a - b ফর্মে আছে। উপরের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কাজটি করতে হবে। প্রথমে এটির সঙ্গে এটি গুণ করব, অর্থাৎ 2 √3 × 2 = 6, ওকে খুব ভালো কথা, প্লাসে প্লাস 2 × √3 গুণ করলে হবে 3, খুব ভালো কথা। এর একই রকমভাবে প্লাস মাইনাস √2 গুণ করলে হবে 2, আর এর ক্ষেত্রে প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 2 = 6, অর্থাৎ √6 হয়ে যাবে। আর নিচে আসবে কি, নিচে আসবে √2 স্কোয়ার -√3 স্কোয়ার, এই আকারে আসবে। উপরেটি দেখো কি পাচ্ছি, আরও ভালোভাবে যদি লিখি তাহলে 2√6 থেকে আমরা একটি √6 বাদ হয়ে যাবে, তার মানে একটি √6 পড়ে থাকবে। আর এখানে 3 × 2 = 6 থেকে 2 বাদ দিলে পড়ে থাকবে 4 + 4, আর নিচে কি থাকবে √2 স্কোয়ার মানে 2 - 1, 2 - 1 এই 2 - 3 অর্থাৎ -1, অর্থাৎ আমি অ্যান্সার কী পাবো, -√6 + 4, এটি হবে এর কিন্তু
অ্যান্সার। আশা করছি আমি এই বিষয়গুলি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমরা একটু অন্য রকমভাবে আমরা বুঝবার চেষ্টা করব বা এই কোশ্চেনগুলিকে অ্যান্সার করার চেষ্টা করব। দেখো এই কোশ্চেনগুলি তোমাকে তোমার পরীক্ষক কেন দেয়, কারণ এই কারণেই দিয়ে থাকে যে তিনি দেখার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে যে তোমার দক্ষতা কত দূর এই ফর্মুলার উপর, বা বীজগণিতে যে প্রথমে আমাকে যে ফর্মুলাগুলি ক্লাস 8-এ শেখানো হয়েছে, a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এই যে ফর্মুলাগুলি আমাকে শেখানো হয়েছে সেগুলি সম্পর্কে তোমার আইডিয়া কতটা বা এদের উপর তোমার জোর কতটা, মানে এগুলিকে ইউজ করার ক্ষমতা তোমার আছে কি নেই, এটি কিন্তু বোঝার চেষ্টা করে। আর তার জন্য আমাকে এরকম কোশ্চেন দেয়, তার কিছু প্যাটার্ন আমাকে জানতে হবে, এই কোশ্চেনগুলি কীভাবে করব তার একটি প্যাটার্ন আছে সেটিকে জানতে হবে, এবং আমাকে ফর্মুলাগুলোকে ইউজ করতে হবে কোথায় কিভাবে, সেটি কিন্তু এই অঙ্কগুলি আমাকে শিখিয়ে দেয় বা আমাকে বোঝায়। প্রথমে ভালো করে বোঝার চেষ্টা করো যে m প্লাস 1/m আমাকে বলে দিয়েছে √3। কি বলেছে আমাকে? m প্লাস 1/m এর ভ্যালু আমাকে √3 কিন্তু বলে দেওয়া আছে। আমাকে কি মান বের করতে বলেছে? প্রথম ক্ষেত্রে আমাকে মান বের করতে বলেছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মান বের করতে বলেছে। ঠিক আছে, আমরা একে আমরা ভালো করে আমরা রিপ্রেজেন্ট করতে পারি m স্কোয়ার প্লাস 1/m পুরোটার হোল স্কোয়ার লিখতে পারি কি, কারণ 1 স্কোয়ার মানে তো 1ই, তাহলে এটি লিখতে পারি। অর্থাৎ আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো প্রচুর ফর্মুলা আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রচুর ফর্মুলা আছে, কিন্তু এর মধ্যে যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মুলাটাকে আমি ইউজ করি, তাহলে আমি লক্ষ্য করে দেখছি কি পেতে পারি, একটু বোঝার চেষ্টা করি। প্রথম ক্ষেত্রে আমরা এটি যদি ইউজ করি তাহলে a তো m, b হচ্ছে 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি এই আকারে লিখতে পারি। এবার এক্ষেত্রে m কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমি m প্লাস 1/m এর ভ্যালু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে √3, তাহলে সেখানে আমি ইউজ করতে পারি, বসাতে পারি। অর্থাৎ m প্লাস 1/m এর ভ্যালু আমাকে √3 বলে দেওয়া আছে, তাহলে √3 স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ √3 স্কোয়ার মানে কত? √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 অর্থাৎ 1 কিন্তু হবে এই কোশ্চেনটির অ্যান্সার। আমরা খুব ইজিলি বের করতে পারলাম। একই রকমভাবে আমরা এটাও জানি যে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলাও কিন্তু আমরা ভালো করে জানি যে a প্লাস বি দিয়ে যদি থেকে থাকে সেটি হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এই ফর্মুলা কিন্তু আমরা ভালো করে জানি যে a প্লাস বি হোল কিউবের একটি ফর্মুলা আছে, a কিউব প্লাস বি কিউবের একটি ফর্মুলা আছে, সেটি হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা দ্বিতীয় ক্ষেত্রে মানে 2 নম্বরের কোশ্চেনে যদি সেটি ইউজ করি, অর্থাৎ m কিউব প্লাস 1/m কিউব, এই 1/m কে হোল কিউব আকারে ধরলে মানে a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব আকারে যদি রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ একে আমি বলতে চাইছি যে a কিউব প্লাস বি কিউব এই আকারে যদি রিপ্রেজেন্ট করতে পারি এবং তারপরে এই ফর্মুলাকে ইউজ করি, তাহলে কীরকমভাবে দেখতে পাবো? আমরা দেখতে পাবো এরকম a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি এই আকারে দেখতে পারবো। এখন এটি কেটে গেল, খুব ভালো কথা। এখন এর মান আর এর মান এই দুটিরই মান আমরা জানি, সেটি কত? √3, তাহলে √3 কিউব মাইনাস 3 ইন্টু এর মানও হচ্ছে √3 আমি বসিয়ে দিলাম। এখন √3 কিউব মানে কত? √3 কিউব মানে হচ্ছে √3 গণিত √3 গণিত √3, এই √3 গুণ করলে কত হবে? 3, তাহলে 3√3, অর্থাৎ √3 কিউব হচ্ছে 3√3 মাইনাস 3√3 অলরেডি আছে, এটি কেটে কেটে কী হবে? 0, অর্থাৎ এর অ্যান্সার হয়ে যাবে 0। ভালো করে বোঝাতে পারলাম কিনা ভালো করে আর একবার বোঝার চেষ্টা করো বা দেখার চেষ্টা করো। ভালো করে বোঝার চেষ্টা করলে আমরা কি পদ্ধতিকে ইউজ করলাম, আমরা দেখলাম যে প্রত্যেকে আমাকে m প্লাস 1/m দেওয়া আছে, অর্থাৎ a প্লাস বি আমাকে দেওয়া আছে। এখন আমি a প্লাস বির মানকে ইউজ করতে পারি। যখন আমাকে এরকম ক্ষেত্রে এলো, আমি দুটি কাজ করতে পারলাম। আমরা যখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাকে আমি ইউজ করলাম, যে ক্ষেত্রে a প্লাস বি আছে, কারণ a ইন্টু বি করলে আমি সেটি কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই ফর্মুলাকে প্রথম ক্ষেত্রে আমরা ইউজ করলাম। দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম? আমরা a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা a প্লাস বি দিয়ে যে ফর্মুলাটি আছে সেটিকে আমরা ইউজ করলাম, কারণ আমরা লক্ষ্য করলাম, আগেটাতেও লক্ষ্য করে দেখলাম যে a ইন্টু বি করলে আমার mm কেটে যাচ্ছে, অর্থাৎ আমার a ইন্টু বি এর কোনো মান দরকার হচ্ছে না। আমি a প্লাস বির মানকে ইউজ করলে কিন্তু এই অঙ্কগুলি হয়ে যাচ্ছে, কারণ a ইন্টু বি করলে করার অর্থ হচ্ছে m ইন্টু 1/m, সেক্ষেত্রে m কেটে যাচ্ছে। তাহলে আমরা এই ফর্মুলা দুটিকে ইউজ করলাম এবং এই যে মানটি আমাকে কোশ্চেনে বলে দিয়েছি m প্লাস 1/m এর √3 মান, সেকে বসে কিন্তু আমরা এর অ্যান্সারগুলি বের করলাম।
পরের কোশ্চেনটি দেখো কি বলছে। তো আমরা এই কোশ্চেনগুলি কীভাবে করব, আমরা সর্বপ্রথমে কোশ্চেনটিকে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। দেখো সর্বপ্রথমে যখন আমরা দেখব যে বাম পক্ষে আমাকে যেটি সরল করতে অ্যাকচুয়ালি হবে সেটিকে লক্ষ্য করার চেষ্টা করব। √5 + √3 বাই √5 - √3 আছে, মাইনাস √5 - √3 বাই √5 + √3 আছে। লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে যে এই নিচের অংশটিকে আমি লক্ষ্য করব ভালো করে। সর্বপ্রথম কাজ হচ্ছে যখন এরকম সরলীকরণ আমরা করব বা সরল করব, সেক্ষেত্রে সরল করে যখন আমাকে এরকম একটি ছোট্ট মানকে আনার চেষ্টা করতে হবে বা এরকম মানকে প্রমাণ করতে বলবে আমাকে, তখন মাথায় রাখবো আমি একে আমি সরল করতে হবে। আর সরল করার পদ্ধতি হচ্ছে আমাকে হর থেকে কর্ণীকে নিরসন করতে হবে। এবার অনেক ক্ষেত্রে তুমি এই একে আমি ইন্ডিভিজুয়ালি এর সঙ্গে আমি গুণ করলাম কীরকমভাবে, √5 + √3 বাই √5 - √3 ইন্টু এর কর্ণী নিরসক উৎপাদক √5 + √3 উপরেও √5 + √3, এইভাবে আমরা করে থাকি বা করে থাকি। এখানে কিন্তু একটা জটিল পদ্ধতি। কারণ কি বলার চেষ্টা করি, দেখো তুমি যখন এরকম টাইপের কোশ্চেন দেখবে, প্রথম তুমি নিচে দেখো হরে দেখো যে দুটি আছে সেই দুটি কিন্তু একে অপরের কর্ণী নিরসক উৎপাদক। ভালো করে লক্ষ্য রাখো, এদের যদি গুণ করি আমরা তাহলে একটি মূলদ সংখ্যা পাবো। অর্থাৎ আমরা যদি লসাগু করে দিই, আমরা যদি দুটিকে লসাগু করে দিই তাহলে কী পাবো, √5 - √3 ইন্টু √5 + √3। অর্থাৎ আমরা যদি লসাগুই করে দিই তাহলে কিন্তু এই দুটি গুণ করলে নিচে কিন্তু মূলদ সংখ্যা চলে আসছে, মানে কর্ণী নিরসন হয়ে যাচ্ছে হরের। তাহলে আমরা সেটি করার চেষ্টা করবো। আর সেটি করতে গিয়ে আমাকে কি দেখতে হবে যে এর সঙ্গে কত গুণ করলে এটি আসছে, অর্থাৎ এটির সঙ্গে এটি এবং এটির সঙ্গে এটি গুণ করতে হবে, অর্থাৎ √5 + √3 তার হোল স্কোয়ার, এটি √3 আছে তার হোল স্কোয়ার, মাইনাস √5 - √3 তার হোল স্কোয়ার আকারে চলে আসবে। এবার উপরের অংশটি কাজ করি, a + b হোল স্কোয়ার, a + b হোল স্কোয়ারে কী আছে, a স্কোয়ার প্লাস 2√5 ইন্টু a + b ইন্টু a করে একই কাজ, মাইনাস √5 এর স্কোয়ার মাইনাসে প্লাস 2√5 ইন্টু √3 প্লাস এখানে মাইনাস হয়ে যাবে √3 স্কোয়ার, ঠিক এই আকারে আসবে। এখন লক্ষ্য করে দেখো এটি কেটে যাচ্ছে, এটি কেটে যাচ্ছে, এটি কেটে যাচ্ছে, এটি কেটে যাচ্ছে, আর নিচে কি হচ্ছে, নিচে a + b ইন্টু a - b a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ আমি নিচে পাচ্ছি 5 √5 মানে 5 -3 মানে 2 পাচ্ছি, তাই তো এটি পাচ্ছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি আলটিমেটলি কী পাচ্ছি, উপরে দুটো √2 √15 আর দুটো √15, অর্থাৎ এখানে √5 এবং √3 গুণ করলে √15 হবে। তাহলে এখানে দুটি আছে আবার এখানে দুটি আছে, মানে 4টি √15 আছে উপরে, আর নিচে কি হবে, √5 এর স্কোয়ার মানে 5 আর √3 স্কোয়ার মানে 3, 5 থেকে 3 বাদ দিলে হবে 2, তাহলে 2 2 এ 4, অর্থাৎ 2√15 আসবে, 2√15 আসবে। তাহলে প্রমাণ করে ফেললাম ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এক্ষেত্রে মাথায় রাখবো যখন আমাকে সরলীকরণ বলবে তখন যদি হরে যদি একে অপরের কর্ণী নিরসক উৎপাদক থেকে থাকে, সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি কর্ণী নিরসন কিন্তু করব না। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হরের লসাগু করে আমরা শুধুমাত্র সরলীকরণ করব। আর গুণ এবং যোগ এবং বিয়োগ এই কাজটি কিন্তু আমরা অলরেডি প্রিভিয়াসলি শিখে গেছি, তাই তার বিষয়ে কিন্তু আমি যোগ দিলাম না যে কর্ণীর সঙ্গে কীভাবে যোগ করবো বা বিয়োগ করবো, মানে √5 এর স্কোয়ার এটি কেন কাটলো বা এটির সঙ্গে এটি কীভাবে 4√15 হলো, এই বিষয়ে আলোকপাত করছি না এই ভিডিওতে, কারণ আমরা অলরেডি শিখে গেছি যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে কী করে হয় করণী। তাহলে সেক্ষেত্রে সেটিকে ইউজ করে আমরা শুধুমাত্র আমরা এই পদ্ধতিটি শিখলাম কীভাবে হয়ে থাকে। আর যদি এখনও তোমার ডাউট থেকে থাকে যে যোগ করতে হয় করণীর কীভাবে, গুণ করতে হয় কীভাবে করণীর, তাহলে আমরা আগের ভিডিওটি, যেটির আমার লিঙ্ক অবশ্যই আছে ডেসক্রিপশানে, সেটিকে দেখবে। আমি ভালোভাবে আমরা স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি যোগ কীভাবে করব, গুণ কী করে করব, ভাগ কী করে থাকবো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে আসছি, দেখি কী বলছে। একই রকমভাবে আরেকটি কোশ্চেন আমাকে তুলে দিয়েছে, যেক্ষেত্রে আমরা একই রকমভাবে সরল করতে বলেছে। সরল করার সময় মাথায় কী রাখবো, আমি দেখব নিচে দেখো এটি এবং এটি একে অপরের কর্ণী নিরসক উৎপাদক। কীভাবে বুঝলাম স্যার, আপনি কীভাবে বুঝছেন স্যার? সেই জন্য আমি 3টি পয়েন্টকে উল্লেখ করেছি। সর্বপ্রথমে যাও ভিডিওতে 5-6 মিনিটের পরে একটি পয়েন্টকে আমি ডেসক্রাইব করেছি, যেখানে বুঝিয়েছি যে কোন রকম টাইপের, কীরকম টাইপের কর্ণীকে দেখতে পেলে কীরকম টাইপের তার কর্ণী নিরসক উৎপাদক হয়ে থাকবে, সে বিষয়ে আমি ডিটেলসে বুঝিয়েছি, সেখান থেকে পেয়ে যাবে। তাহলে এই দুটি একে অপরের কর্ণী নিরসক উৎপাদক আকারে আছে।
এই দুটি নিচে হরের কর্ণী নিরসক উৎপাদক আকারে আছে, তার মানে আমি লসাগু করলেই যথেষ্ট। তাহলে আমরা উপরে আমরা লসাগু করবো। তার পূর্বে আমরা দেখছি উপরে √2 √3, উপরে √2 √3, মানে আমরা √2/√3 যদি আমরা কমন নিয়ে নিই এবং তারপরে যদি লসাগু করি তাহলে ঠিক এরকম আকার আসছে √3 + 1 × √3 - 1, আর এটি করলে 2 + √3 × √3 - 1 মাইনাস 2 - √3 × √3 + 1, এই কিন্তু আকারে আসছে। কোনো ডাউট নেই? ডাউট নেই। আমার অ্যাজ ইট ইজ এই যেরকম আছে √2 + √3 কিন্তু রেখে দিলাম। এবার আমরা ভেতরের কাজ করে থাকি। আমরা কি গুণ করে দিচ্ছি তাহলে 2 √3, খুব ভালো কথা, -2 প্লাস √3 গুণ করলে 3 - √3, খুব ভালো কথা। এবার মাইনাস আমি একই রকমভাবে রেখে দিচ্ছি, যদি ডাউট থেকে থাকে তার কাউরি, সেই জন্য আমি মাইনাসকে আমি একই রকমভাবে আমরা ভেতরে গুণটা কাজ করে নিই। তাহলে কী হবে? সুবিধা হবে, আমার সাইনের কোনো প্রবলেম আসবে না। এক লাইন এক্সট্রা করতে প্রবলেম কোথায়? তাহলে 2 √3 2 √3 থাকলো প্লাস 2 মাইনাস 3 গুণ করলে 3 - √3, ঠিক এই আকারে কিন্তু এলো। বাই নিচে কি আছে? √3² - 1²। খুব ভালো কথা। আমরা পরের লাইনে √2/√3 রেখে দিলাম এবং আমরা খুব সুন্দরভাবে সব কিছু ভেঙে চুড়ে লিখে দিই। এখানে দেখো 3 - 2 3 - 2 করলে আমি পাচ্ছি +1, ঠিক আছে, -√3 -2 √3, এক্ষেত্রেও আমার -1 মাইনাসে মাইনাসে +1, খুব ভালো কথা, মাইনাসে মাইনাসে +√3, ঠিক এই অবস্থায় আছে। এখন কি করা যায়? +√3 -√3 কেটে গেল, খুব ভালো কথা, এটিও কেটে গেল, খুব ভালো কথা। নিচে কি পড়ে আছে? নিচে আমার 2 পড়ে থাকবে, খুব ভালো কথা। উপরে কি আছে? 1 + 1 করলে 2 পড়ে থাকবে, অর্থাৎ উপরেও 2 নিচেও 2, তাহলে 2/2 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে √2/√3। বোঝাতে পারলাম কি? উপরে দেখো, উপরে 1 + 1 মানে উপরেও 2 থাকলো আর নিচে 2 আছে, 2 কেটে গেল, মানে √2/√3, এটি হচ্ছে এর অ্যান্সার। আশা করছি বোঝাতে পেরেছি। এবার দেখো এখানে একটি প্রবলেম আছে যে এখানে অ্যান্সার হিসেবে আমরা একে চুজ করব না। তার কারণ হচ্ছে নিচে কিন্তু এখানে কর্ণী নিরসন আকারে আমার নিচে কিন্তু একটি অমূলদ সংখ্যা বা কর্ণী চলে এসেছে। তাহলে আমরা কি করব? আমরা হর থেকে কর্ণী নিরসন করে দেবো। অর্থাৎ আমরা কি করব? √3কে উভয় পক্ষে উপর নিচে গুণ করব। কেন √3কে? কারণ √3 কর্ণী নিরসন উৎপন্ন হচ্ছে √3 নিজেই। তাহলে আমরা উপরেও একটি √3কে গুণ করব এবং নিচেও একটি √3কে গুণ করব। অর্থাৎ আমরা কি পাচ্ছি? উপরে √6 আর নিচে কি পাচ্ছি? 3। তাহলে এটি হবে এর অ্যান্সার। অর্থাৎ আমরা যখন দেখবো আমরা এটি অ্যান্সার এই কারণে করলাম না, কারণ আমরা নিচে কি করলাম? আমরা নিচে চেষ্টা করলাম যে নিচেকে আমরা কর্ণী সরিয়ে মূলদ সংখ্যায় রূপান্তর করতে। কারণ কি? আমি বুঝিয়েছি কেন এটি করা আমার খুব দরকার। তাহলে আমরা স্বচ্ছভাবে সুন্দরভাবে অ্যান্সারটি এলো √6/√3। এইভাবে আমরা করে থাকবো বা এটি আমরা করে থাকবো, ঠিক আছে। আশা করছি এটিও কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। একই রকমভাবে আরেকটি কোশ্চেন আছে, দেখো সেই কোশ্চেনটি বা কীভাবে অ্যান্সার করব? যখন এরকম কোশ্চেন আমাদের কাছে আছে, দেখো নিচে 3টি কিন্তু ভিন্ন ভিন্ন উৎপাদক আছে এবং তাদের গুণ করলেও কিন্তু কর্ণী নিরসন হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কিন্তু কর্ণী নিরসন করতে হবে। অর্থাৎ প্রথম পদটিকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে কি পাচ্ছি? 3√7। প্রথম পদটিকে নিয়ে যদি আমরা কাজ করি তাহলে 3√7 থাকলো বাই √5 + √2 আছে, ঠিক আছে। আমরা 3√7-এর নিচে আমরা কর্ণী নিরসন করতে গেলে আমাকে কি গুণ করতে হবে? আমরা শিখে গেছি ভালো করে, √5 - √2 গুণ করতে হবে। একই জিনিস আমি উপরেও গুণ করব, অর্থাৎ √5 - √2 গুণ করব। উপরে কি পাচ্ছি যদি ভালো করে দেখি তাহলে 3 5 7 35, 3√35 - 3√7 14 বাই নিচে কি পাচ্ছি? 5 স্কোয়ার √5² - √2²। অর্থাৎ আমি কি পাচ্ছি? প্রথম পদ থেকে 3√35 - 3√14 বাই 5 - 2 মানে 3, ঠিক আছে। 3 যদি কেটে যায়, 3 যদি আমি কমন নিয়ে কেটে দিই তাহলে পাচ্ছি √35 - √14। এই অবস্থা আসছে প্রথম পদ থেকে, ঠিক আছে। দ্বিতীয় পদ থেকে কি আসবে? দ্বিতীয় পদ থেকে আমরা পাচ্ছি 5√5 বাই √2 + √7। একই রকমভাবে √2 + √7 আমরা √2 - √7কে উপর নিচ গুণ করব, অর্থাৎ √5 × √2 - √7 আমরা গুণ করব। কি পাচ্ছি? উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি এরকম যে 5 √ 5 × 2 = 10 - 5 √ 5 × 7 = 35।
বাই নিচে কী পাচ্ছি 2 স্কোয়ার মানে 2 √7 স্কোয়ার মানে -7, অর্থাৎ নিচে আমি পাচ্ছি -5, নিচে পাচ্ছি -5। আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই, মানে যদি কমন আমি গুণ করে দিই, তাহলে কি পাচ্ছি আমরা, তাহলে আমরা -5 যদি কমন নিয়ে নিই, বা আমরা হ্যাঁ -5 কমন নিয়ে নিলাম, তাহলে আমরা কি পাচ্ছি √35 প্লাস √10 বাই 5 -5 কেটে গেল, তাহলে পাচ্ছি √35 মাইনাস আমরা কি পেলাম, তাহলে দ্বিতীয় পদ থেকে আমরা পেলাম √35 - 10, √35 - 10। আর তৃতীয় নম্বর পদ থেকে আমরা কি পাচ্ছি একবার দেখার চেষ্টা করি, তৃতীয় নম্বর পদ থেকে আমরা কি পাচ্ছি সেটিও দেখার চেষ্টা করি। কি পাচ্ছি 2√2 বাই √7 প্লাস √5। একই রকমভাবে 2√2 সঙ্গে আমরা গুণ করব √7 প্লাস √7 মাইনাস √5 বাই নিচে আছে √7 মাইনাস √5 ইন্টু √7 প্লাস √5 আমরা গুণ করলাম। ঠিক আছে, আমরা ভেতরে গুণ করে দিই, কী পাচ্ছি আমরা 2 যদি অ্যাজ ইট ইজ 2 কমন না নিয়ে কমন আগে নিয়ে নিচ্ছি, 7 2 14 মাইনাস 5 2 10, 5 2 10 √10 বাই নিচে 7 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 2 2 কেটে গেল √14 মাইনাস √10, এই আকারে কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা তিনটি পদের এবার কি করতে বলেছে, প্রথম পদ মাইনাস দ্বিতীয় পদ প্লাস তৃতীয় পদ আমার করতে হবে। তিনটি পদের মান আমরা বের করে নিয়েছি। দেখো প্রথম থেকে আমরা বের করে নিয়েছি, প্রথম পদের মান আমরা বের করে নিয়েছি কি, প্রথম পদের মান কিন্তু আমি এটি পেয়েছি, দ্বিতীয় পদের মান আমি এটি পেয়েছি এবং তৃতীয় পদের মান আমি এটি পেয়েছি। তাহলে আমরা কি করতে হবে, প্রথম পদে কি আছে দেখে নিই। তাহলে √35 মাইনাস √14 মাইনাস কি আছে, এটি আছে, তাহলে -35 প্লাস √10 এবং প্লাস এটি আছে, অর্থাৎ +14 মাইনাস √10, ঠিক এইরকম অবস্থায় আসছে। -14 প্লাস 14 কেটে গেল 35 কেটে গেছে, √10 কেটে গেছে, অর্থাৎ 0 এর অ্যান্সার কিন্তু আসছে 0। বোঝাতে পারলাম? তাহলে এক্ষেত্রে আমরা একসাথেও করতে পারতে, তুমি একসাথে পরপর কোনো করতে পারতে, আবার আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্রথম পদ বলে এর মান বের করা, দ্বিতীয় পদ বলে এর মান বের করা এবং তৃতীয় পদ এর মান বের করার পর যদি বসিয়ে দাও যে প্রথম মাইনাস দ্বিতীয় প্লাস তৃতীয় যদি করে দাও, তাহলে আমার মনে হয় খুব ইজিলি এটি করতে পারবে, বা আমাদের ক্যালকুলেশনে মিস্টেক হওয়ার চান্সটা খুব কম থাকবে। তাহলে আমরা কী করলাম, আমরা কর্ণী নিরসনই করলাম, আমরা হরের কর্ণী নিরসনের মাধ্যমে এর একটি সিম্পল ফর্মকে আনার চেষ্টা করলাম এবং তারপরে আমরা শুধু ক্যালকুলেশন করলাম এবং এর সরলতম মানকে লেখার চেষ্টা করলাম। নেক্সট কোশ্চেনটি দেখো, সেম অ্যাজ ইট ইজ, একই রকমভাবে আমরা কিন্তু এই কাজটি করব, আমরা সেটি করার চেষ্টা করি। দেখো প্রথম ক্ষেত্রে কি, প্রথম পদটি আমরা নিয়ে কাজ করব। প্রথমে প্রথম পদ, দেখো প্রথম পদটি কী বলেছে, একই রকমভাবে প্রথম পদটিকেও নিয়ে আমি কাজ করি। দেখো প্রথম পদটি কী বলেছে, 3√2 বাই √3 প্লাস √6। ঠিক আছে, আমরা প্রথম পদকে আমরা কমন নিরসন করব হরের, তাহলে 3√2 ইন্টু আমরা নিচে কি করছি √3 প্লাস √6, আমরা এর কমন নিরসক উৎপাদক হচ্ছে √3 মাইনাস √6, আমরা শিখে এসেছি, আমরা সেটি উপরেও কিন্তু গুণ করে দিচ্ছি। তারপর আমরা শুধু ক্যালকুলেশন করব। কি করব, দেখো 3 গুণ করলে কি হবে, 3√3 2 6 মাইনাস 3√6 2 12, ঠিক এই অবস্থায় আছে। এবার আমরা নিচে কি করছি, 3 স্কোয়ার মানে 3 আর 6 স্কোয়ার মানে 6, তাহলে -3 কিন্তু এখানে আসছে। ঠিক আছে, আমরা যদি 3 কমন নিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, তাহলে 3 যদি কমন নিয়ে নিই, তাহলে আমরা কমন কেটে নিলে √6 মাইনাস √12 কিন্তু পেয়ে যাচ্ছি একটি মাইনাসের সঙ্গে। দেখো আমরা যদি আমরা 3 যদি কমন নিয়ে কেটে দিই, অর্থাৎ মাইনাস কিন্তু একটা থেকে যাচ্ছে, তাহলে এই অবস্থায় আসছে। আমরা যদি সুন্দরভাবে মাইনাসকে ভেতরে গুণ করে দিই, তাহলে √12 মাইনাস √6 কিন্তু পাচ্ছি প্রথম পদের জন্য। ঠিক আছে, এবার দ্বিতীয় পদের জন্য আমরা কি পেতে পারি দেখি। দ্বিতীয় পদ একই রকমভাবে 4√3 বাই √6 প্লাস √2 আছে, আমি একই রকমভাবে 4√3 ইন্টু √6 মাইনাস √2 দ্বারা গুণ করে দিচ্ছি উপর নিচ, তাহলে কি পাচ্ছি √6 প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2। এই দুটি গুণ করলে আমরা কি জানি যে √6 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার হবে, অর্থাৎ 4 হবে। আবার ভেতরে আমরা একই রকমভাবে 4কে আমি ভেতরে গুণ করছি না, আমি শুধু √3কে ভেতরে গুণ করছি, তাহলে কি পাচ্ছি √6 2 18 মাইনাস √3 2 6 বাই কি আসছে, নিচে 4 আসছে আর ব্র্যাকেটের বাদে আমরা 4 কিন্তু আছে, 4 4 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি, তাহলে পাচ্ছি √18 মাইনাস √6, এই আকারে আসছে। একই রকমভাবে তৃতীয় পদকে নিয়ে আমরা কাজ করি।
তৃতীয় পদ। দেখো √6/√2 প্লাস √3, একই রকমভাবে √6 থাকলো ইন্টু আমি তার সঙ্গে গুণ করলাম √2 মাইনাস √3, একই রকমভাবে √2 প্লাস √3 √2 মাইনাস √3, ভেতরে যদি গুণ করে দিই তাহলে √6×2 = মাইনাস 6×3 = 18 √2² মাইনাস √3² মানে -1, অর্থাৎ মাইনাস যদি আমি গুণ করে দিই তাহলে প্লাস √18 মাইনাস √12 এই আকারে থাকছে। এবার আমরা প্রথম পদ কি পেয়েছি? প্রথম পদকে আমরা কি পেয়েছি? প্রথম পদ আমরা এটি পেয়েছি √12 মাইনাস √6 মাইনাস দ্বিতীয় পদ কি পেয়েছি? দ্বিতীয় পদ এটি পেয়েছি, মাইনাস যদি গুণ করে দিই তাহলে -18 প্লাস √6 প্লাস এটি 18 মাইনাস √12, ঠিক এই আকারে আসছে। দেখো √12 কেটে গেল, √6 কেটে গেল, অর্থাৎ এরও অ্যান্সার কিন্তু আমাদের 0ই এসে যাচ্ছে। ঠিক আছে, আমাদের অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই কোশ্চেনগুলির অ্যান্সার করে থাকবো। একই রকমভাবে দেখো আরেকটি কোশ্চেন আছে যে এক্স যদি √7 প্লাস √6 হয়ে থাকে, খুব সুন্দর একটি কোশ্চেন। এটি আমরা কিভাবে করব? এই কোশ্চেনগুলি কিভাবে করব সেটি বোঝার চেষ্টা করি। দেখো আমাকে বলেছে এক্স বলে দিয়েছে, আমাকে এক্স বলে দেওয়া হয়েছে যে এক্স আমাকে √7 প্লাস √6 বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 1/x কত বলেছে? কেন বের করছি 1x? কারণ আমাকে অ্যান্সার বের করতে হবে এই দুটি, এক্স মাইনাস 1/x আর এক্স প্লাস 1/x, এদের মান বের করতে হবে। তাহলে যদি আমি 1/x এর ভ্যালু বের করতে পারি একে ইউজ করে, তাহলে আমার কাজটি খুব ইজি হয়ে যাবে। 1/x করে বের করতে পারবো। এক্স যখন এটি, তাহলে 1/x হচ্ছে 1/7 প্লাস √6, এটি হচ্ছে। এবার একে যদি আমি করণীয় নিরসন করে নিই তাহলে কি পাচ্ছি? দেখো আমরা জানি এর করণীয় নিরসক উৎপাদক কত? √7 মাইনাস √6, সেটি যদি উপরে গুণ করি তাহলে √7 মাইনাস √6 এই আকারে আসছে। এবার আমরা যদি এটি গুণ করি a + b * a - b অর্থাৎ স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে √7² মাইনাস 6² মানে কিন্তু আসছে 1 নিচে, তাহলে 1/x এর ভ্যালু এখন কিন্তু পেয়ে যাচ্ছে আমি √7 মাইনাস √6, এটি পাচ্ছি 1/x এর ভ্যালু, আর x এর ভ্যালু অলরেডি এটি আছে। তাহলে এখন আমাকে প্রথম কোশ্চেনটি কি বলেছে? x মাইনাস 1/x এর ভ্যালু বের করতে। তাহলে x কত? x হচ্ছে √7 প্লাস √6 মাইনাস 1/x কত? √7 মাইনাস √6। আমি যদি ক্যালকুলেশন করি √7 প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, তাহলে কি পাচ্ছি? এটি কেটে গেল, অর্থাৎ 2√6 কিন্তু এর অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে 2√6। একই রকমভাবে যদি আমাকে x প্লাস 1/x বের করতে বলতো তাহলে আমরা কি করতাম? 2 নম্বরটি যদি বের করতে বলতো তাহলে 2 নম্বরটি আমি x প্লাস 1/x, x প্লাস 1/x, x এর ভ্যালু কি জানি? √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6, 1/x এর ভ্যালু আমরা পেয়েছি। আমরা যদি বসিয়ে দিই তাহলে এটি কেটে যাবে, অর্থাৎ 2√7 এর অ্যান্সার হবে। 2√7 এর অ্যান্সার হবে। তাহলে আমরা খুব ইজিলি দেখো আমরা ইউজ করলাম, আমরা করণীয় নিরসনকে বিভিন্ন জায়গায় কিন্তু ইউজ করছি। কোথাও আমরা 1/x এর আকার থেকে আমরা বের করছি, আমরা করণীয় নিরসন যখন নিচে থাকছে হরে সেক্ষেত্রে তাকে ইউজ করে আমরা কী করছি? এর সরলতম মানে নিয়ে যাচ্ছি এবং যেটি কোশ্চেন করতে পড়েছে আমাকে সেটি করার চেষ্টা করছি। একই রকম এর উপর বেস করে ধরো এই কোশ্চেনটি না দিয়ে আমাকে বললো যে x² প্লাস 1/x² ভ্যালু বের করো, x² প্লাস 1/x এর ভ্যালু আমাকে এটি যদি বলে থাকে, তাহলে প্রথমে আমরা কি কাজ করেছি? এই দুটি কাজ কিন্তু কমন, আমি x এর ভ্যালু আমি √7 প্লাস √6 বের করেছি, তাহলে 1/x এর ভ্যালু কিন্তু আমরা যেটা বের করেছি এটি কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রেও কমন। এই পদ্ধতিকে ইউজ করে আমরা 1/x এর ভ্যালু কিন্তু বের করব। কিভাবে? 1/x, x এর মান আমি বসিয়ে দেবো এবং করণীয় নিরসন উৎপন্ন করে 1/x এর ভ্যালু পেলাম কি? √7 মাইনাস √6, তাহলে আমি অলরেডি √7 মাইনাস √6 পেয়ে গেছি 1/x এর ভ্যালু, যেটা আগে আমরা করে দেখেছি কীভাবে পেয়েছি। ঠিক আছে, এবার আমাকে কি বের করতে বলেছে? 3 নম্বর কোশ্চেনটি আমাকে বলেছে x² প্লাস 1/x² ভ্যালু বের করতে। তার অর্থ কি? এটিকে আমরা লিখতে পারি a² প্লাস b²। এখন আমি আগে সর্বপ্রথমে শিখেছিলাম m প্লাস 1/m এর অঙ্কের ক্ষেত্রে যে এক্ষেত্রে আমরা কি ইউজ করব? আমরা a² প্লাস b² এর ফর্মুলা ইউজ করব a প্লাস b কে ইউজ করে। সেক্ষেত্রে আমরা শিখেছিলাম যে ফর্মুলাটি হবে, সেটি হচ্ছে a² প্লাস b² যে ফর্মুলাটি ইউজ করবো সেটি হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটিকে ইউজ করবো। আমরা এক্ষেত্রেও তাই করব, a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু
এ ইন্টু বি, এক্স এক্স কেটে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমরা কীভাবে বের করব, আমরা বের করেছি অলরেডি এই একইভাবে। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু বের করেছি, তো এই তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্ষুনি বের করেছি। এই কাজটিকে ইউজ করো, এটিকে ইউজ করো, তাহলে আমরা এই কাজটি আরেকবার করব। এখানে আমরা মান বসিয়ে দেবো, এক্সের ভ্যালু এটি বসাবো এবং ওয়ান বাই এক্সের ভ্যালু বসাবো, তাহলে কিন্তু ওই মানটি পাবো। কোন মানটি পাবো? 2 প্লাস √ 7। তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে আমরা করেছি অলরেডি, তাহলে 2 √ 7 আমরা বসিয়ে দিলাম, স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ আমি পাচ্ছি কি 2 স্কোয়ার মানে 4, √7 স্কোয়ার মানে 7 মাইনাস 2, অর্থাৎ 4 7 28 মাইনাস 2, অর্থাৎ 26 এর অ্যান্সার হবে। একই রকমভাবে আমরা এই 4 নম্বর কোশ্চেন বা 4 নম্বর কোশ্চেনটি যেটি আছে যে এ কিউব, এটি 4 নম্বর হবে। এই কোশ্চেনটি আছে যে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। এক্ষেত্রেও আমি বলেছি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ইউজ করব, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাকে ইউজ করব, অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই ফর্মুলাকে ইউজ করবো। এটি কেটে গেল। এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমি জানি 2 √ 7, তাহলে 2 √ 7 তার কিউব, 2 √ 7 তার কিউব মাইনাস 3 ইন্টু 2 √ 7 এই আকারে আসবে। এখন 2 এর কিউব মানে 8, √7 এর কিউব মানে √7 এর কিউব মানে 7 ইন্টু √7 ইন্টু √7 মানে দুটি √7 এর জন্য একটি 7 বেরিয়ে আসবে, অর্থাৎ 8 ইন্টু 7 √7, ঠিক আছে, মাইনাস 3 2 6, 6 √7, অর্থাৎ 8 7 56 √7 মাইনাস 6 √7 এই আকারে আসবে, অর্থাৎ 50 √7, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 50 √7, এটি হবে এর অ্যান্সার। আশা করছি ক্লিয়ারলি জলের মতন কিন্তু এই কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে গেল তোমাদের। আশা করছি এই কোশ্চেনগুলি সলভের মাধ্যমে অনেক কিছু কোশ্চেন কিন্তু ক্লিয়ার হলো। আরও অনেক কোশ্চেন আছে যেগুলো তুমি বাড়িতে করার চেষ্টা করবে। যদি কোথাও আটকায় তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি সেই কোশ্চেনগুলিকে তুলবো এবং সলভ করে দেবো। এটি আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে অবশ্যই কমেন্টস করো। তোমার কমেন্টসই আমাকে বলে দেবে যে তুমি কতটা আমি শেখাতে পারছি কি পারছি না। যদি কোথাও শেখাতে ভুল হয়ে থাকে, যদি কোথাও আরও মনে হয় যে তোমার না এখনও তোমার ডাউট থেকে থাকে, কমেন্ট বক্সে লেখো, আমি তোমার জন্য একবার না 100টা ভিডিও বানাবো একই টপিকের, এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, কারণ তোমাদের জন্য ভিডিও বানানো, তোমার জন্য সব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।